স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা খাতুন। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের মদত এবং পদ্ধতিগত সহিংসতায় জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এই অন্যায়ের বিচার হওয়া জরুরি বলেও মনে করেন তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়ায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত করবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি উপস্থাপন করেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বলেন, ডক্টর ইউনূসের আমন্ত্রণে দ্রুত তদন্ত টিম পাঠিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করেছে জাতিসংঘ। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরেন, গুরুত্ব দেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের ওপর। Rather, our government is chalking out how we could better utilize the broader mandate of the High Commissioner's Office in our effort for the promotion and protection of human rights of all of our citizens. বক্তব্য রাখেন আন্দোলনে নিহত মীর মুগ্ধর বড় ভাই সহ আরো কয়েকজন। Justice means accountability, not just for those who pulled the trigger, but also for those who gave the orders. How the torture happened in the secret detention cells, how brutally they have given him the electric shocks. ফলকার তুর্ক বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, তবে এই ঘটনার বিচার প্রয়োজন। বিচারের প্রক্রিয়া খুব সহজ নয় বলেও এক প্রশ্নের উত্তরে বলেন তিনি। জুলাইতে মানবাধিকারের বিপক্ষে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা মনে করি পরবর্তী পদক্ষেপ হলো বিচার প্রক্রিয়ার জন্য জবাবদিহিতা তৈরি করা। জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, বাকি সব সহায়তা আমরা দিতে পারবো। এই মুহূর্তে বাংলাদেশে যে সংস্কার চলছে তাও গুরুত্বপূর্ণ। মানবাধিকারকে মূল রেখে সব কাজ করতে হবে, যদিও তা খুবই কঠিন, সন্দেহ নেই। বাংলাদেশের সামনে গণতান্ত্রিক দেশ গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ফলকার তুর্ক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যার বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন সাবেক মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের পর একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আহ্বান জানান রাজনৈতিক বক্তব্য দিয়ে ট্রাইব্যুনালের প্রতি চাপ সৃষ্টি না করার। তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। সবশেষ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এক তরুণ নেতার বক্তব্যে প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। এমন বাস্তবতায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করবে না প্রসিকিউশন। অতিরিক্ত চাপ প্রয়োগ করবে না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়, এর বাইরে। এদিন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের পক্ষে ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ। জানতে চান জুলাই গণহত্যা ও গেল 15 বছরের গুম খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। গাজীপুরের হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশে এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় 1400 জনকে হত্যা, আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। 6 months ago,
Sheikh Hasina, the former leader of Bangladesh. স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নে জোর দিয়ে ডক্টর ইউনুস বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে 1400 জন নিহত। হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির তদন্ত করতে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানায়, এই বিষয়ে তদন্তে ঢাকাকে সহায়তা করবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র IACCC। এতে আরও বলা হয়, আওয়ামী আমলে আত্মসাৎ করা অর্থ ব্রিটেনে পাচার করা হয়েছে কিনা তার সত্যতা অনুসন্ধান করবে সংস্থাটি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি জানান, টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং এজন্য তার বিচার হওয়া উচিত। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন, নির্বাচিত সরকারও আওয়ামী লীগের অপরাধীদের বিচারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তারা বলছেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন নিয়ে নাগরিক পার্টির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এদিকে লক্ষ্মীপুরের এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরও অবনতি হবে। বলেন, 5ই আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়, এই আশা জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। আরও জানান, তিনি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেন যেখানে শিক্ষার্থীরা দেশের ভেতরেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পারে। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যা কার্যকর হবে আগামী ঈদুল আজহা থেকে। বুধবার সকালে বঙ্গভবনে শপথ নেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। শপথ নিয়েই বঙ্গভবন থেকে সোজা আসেন সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন নতুন উপদেষ্টা। পরিচিতি পর্ব শেষে তিনি দায়িত্ব বুঝে নেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে। দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করেছেন বলে জানান বিদায়ী উপদেষ্টা। তবে নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তিনি মন্ত্রণালয়ের কাজে আরও এগিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এবছরের ঈদ উল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্ত কিছু বাড়াতে পারব। পরে কথা বলেন সদ্য শপথ নেয়া শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়কে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে। তিনি আরো বলেন মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। অভ্যুত্থানে যারা এই স্বপ্ন দেখেছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার তাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী করে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয় নতুন নিয়োগ পাওয়া 2 জন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মারামারি, হানাহানি, হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা, এসব কিছুই এখন অতীত বরিশাল বিশ্ববিদ্যালয়। 5ই আগস্টের পর পুরোপুরি পাল্টে গেছে ক্যাম্পাসের চিত্র। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করা হলেও নানা উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো। সংস্কার করে রাজনীতির সুযোগ অবারিত করার দাবি তাদের। তবে বৈষম্য বিরোধীরা বলছেন ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ঠাঁই হবে না। কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব। সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত 4টি গ্রুপ। ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি চালুর দাবি সংগঠনটির নেতাদের। বিভক্তি না, ব্যাপারটাকে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। সামনে যেহেতু নতুন কমিটি আসবে, এটা হচ্ছে পজিটিভভাবেই আমরা দেখি। 5 আগস্ট পরবর্তী সময় যেন সকল রাজনৈতিক সংগঠনই ওপেনে রাজনীতি চালায়, কোনো কেউ যেন গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায়। প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতেই ছিল ইসলামী ছাত্র শিবির। এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা। সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত ফ্যাসিস্ট সময় ছিল, এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে। এটা কোনোবারে কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না। আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর। শিক্ষকদের যদি সমিতি হতে পারে, কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে, তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না। আমার দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য করা। ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে, সুযোগ্য, দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে, তখনই হয়তো বা দেশ এই দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাবো। তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম্য বিরোধীরা। অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে। উপাচার্য বলছেন মারামারি, হানাহানি, হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই। তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা। ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না। আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা। আমি বলেছি
যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না। আমিও মনে করি যে থাকা উচিত। ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে না পেলেও এবার তা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার সরকারের পতনের পর ভূমি অধিগ্রহণের নামে সরকারের প্রায় 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। ৩২,০০০ কোটি টাকা প্রকল্পে একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতির। ভুয়া রেকর্ড ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পেও সহ ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনাব প্রমথ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। গোলাম দস্তগীর গাজী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 23 কোটি 51 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 257 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে একই দিনে 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে 2 যুগ পর কুয়েত থেকে দেশে ফিরেছেন 2 প্রবাসী। ডিবিসি নিউজের কুয়েত প্রতিনিধির সহায়তায় বুধবার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ সময় তাদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আনন্দ অশ্রুতে ভেজে তাদের চোখ। শাহজালাল বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের সামনে হুইল চেয়ারে বসা এই 2 প্রবাসী 2 যুগ পর দেশে ফিরেছেন। আমি দেশে আইছি। হ্যাঁ ভাই। কুয়েত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আইনি জটিলতা কাটিয়ে এদিন ঢাকায় পৌঁছান তারা। সহায়তা করেন ডিবিসি নিউজের কুয়েত প্রতিনিধি। চিকিৎসা করা হবে, এখন তোর বোন আছে, চাচাতো বোন থাকবে, বাগিনা আছে, এরা দেখাশোনা করবে। মাতৃভূমিতে পৌঁছে অশ্রুসিক্ত হয়ে পড়েন বৃদ্ধ আব্দুল কাদের ও আমানুজ্জামান মুন্না। জানান স্বস্তির কথা। আপনি সহযোগিতা করছেন, আপনারা নিয়ে আসছেন, ওইটাই সবচেয়ে বড় পাওয়া আপনার। স্বজনরাও তাদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হন। জানান অনিশ্চয়তাকে পেছনে ফেলে স্বদেশে ফেরার অনুভূতির কথা। পারভেজ ভাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে কাগজপত্র রেডি করে এই যে আজকে আমার বাইরে আমরা কাছে পাইলাম। কোনোদিন ভাবতে পারি না এই বাইরে ফেরত পাবো। ডিবিসি নিউজের কুয়েত প্রতিনিধি জানান কুয়েতের একটি হাসপাতালে কাদের ও মুন্নার খোঁজ পান তিনি। বাড়িয়ে দেন সহায়তার হাত। আব্দুল কাদের এবং আমানুজ্জামান মুন্না দুজনে অনিশ্চিত ছিল, তো আমি চেষ্টা করছি এদেরকে নিয়ে আসছি। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কানে যখন আসছে যে তারা অসহায় অবস্থায় আছে, তখন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছি। কুয়েতে কাজের সন্ধানে গিয়ে এখনো অনেক প্রবাসী আটক আছেন। তাদের নিজ দেশে ফেরাতে উদ্যোগী হবেন বলেও জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর খেটে খাওয়া মানুষদের পছন্দের বাজার কারওয়ান বাজার। হাজারো মানুষের কর্মসংস্থান এই কারওয়ান বাজার অন্যান্য দিনের তুলনায় রমজানেও থাকে বেশ কর্মচাঞ্চল্যময়। ইফতারের বাজারের জমজমাট পসরায় জানান দেয় আভিজাত্য নয়, খেটে খাওয়া মানুষদের জন্যই ইফতারের এই মহতী আয়োজন। বিস্তারিত রিফাত আহমেদের চিত্র এবং হাসিব পান্থর প্রতিবেদনে। খেটে খাওয়া মানুষের পছন্দ কারওয়ান বাজারের ইফতার। ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে ফুটপাতে বসেছেন দোকানিরা। চলছে হাক ডাক। এ যেন ভিন্ন এক আবহে নতুন চেহারায় কারওয়ান বাজার।
রাজধানীর সর্ববৃহৎ কাঁচামালের পাইকারি আড়ত হয় ব্যবসায়ী থেকে দিনমজুর, হকার, কুলি, মজুর সব ধরনের মানুষের বিচরণ। সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এখানকার দোকানগুলোতেও থরে থরে সাজানো হয় ইফতার। ওইটা আমরা সবাই এক পদে সবাই মিলে আমরা এক কানে বৈশা ইফতারি করি সবাই মিলে। অনেক ধরনের মানুষ আসে, কারণ বাজার আইসা কম দামে খাবার পাওয়া যায়, সবাই নেয়, অনেক সুস্বাদু খানা। দুপুরের পর থেকেই জমে ওঠে এখানকার দোকানগুলো, স্বল্প মূল্যে মেলে ইফতার সামগ্রী। ইফতারের জন্য মোটামুটি যা সামগ্রীর প্রয়োজন এগুলো সব বিক্রি করি। খাবারটা খুব ভালোই লাগে, আনন্দ লাগে ইফতারি করতে। দরজনে ইফতারিটা করি, খুব একটা মনের আনন্দ লাগে আর কি। বিভিন্ন আইটেমের শরবত, বেগুনি, আলু চপ, চিকেন, খাসির লেগ পিস, ছোলা মুড়ি, জিলাপি, সালাদ সবকিছুই মেখে ইফতারের আয়োজন করে এখানকার মানুষগুলো। বাইরের লোকও আসে, আমাদের স্টাফরা আছে, আড়তদাররা আছে, সবাই এখানে পথচারী আছে, অনেকেই এখানে আইসা ইফতার করতে পারে। সবার জন্য কারোর জন্য কোনো বাধা নাই আর কি। তৈরি হচ্ছে কারওয়ান বাজারের কর্মব্যস্ত মানুষগুলোর খানা। সারাদিন সিয়াম সাধনার পর এভাবেই প্রতিটি মানুষ তাদের ইফতারের প্রস্তুতি গ্রহণ করে থাকে। ইফতার শেষে প্রত্যেকেই চলে যান নিজ নিজ কর্মে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ইউক্রেনের সাথে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদানের কার্যক্রম বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। এরই মধ্যে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধের বিষয়টি ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি। আরও জানান, শান্তি আলোচনায় বসতে সম্মত হলে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান মাইক ওয়ালটজ। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে শিগগিরই এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। Hello. Good afternoon, everybody. I brought some heavy hitters in here with me today. His frustration with President Zelensky is ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র জঙ্গলি। মুভিটি মৌলিক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে বলে জানায় চলচ্চিত্রটির নায়ক সিয়াম আহমেদ। ভোলার উকিলপাড়া পেপিলন টাওয়ারের সেলরে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গল্পটি মানুষ ঈদের সময় পুরো পরিবার নিয়ে দেখতে পারবে। ঈদ আনন্দে প্রতিটি পরিবারের সঙ্গী হতে চান তারা। বলেন, অডিয়েন্সদের অভিযোগ থাকে চিত্রনায়করা মুভি প্রমোশনে পর্যাপ্ত সময় দেন না। আমরা সেই ধারণা বদলাতে চাই, নতুন নতুন কন্টেন্ট ও ভালো কিছু নিয়ে দর্শকদের মন জোগাতে চান। আপাতত ঈদ পর্যন্ত ফিল্ম জঙ্গলি নিয়ে ব্যস্ত থাকার কথাই জানান এই চলচ্চিত্র অভিনেতা। আমরা একটা মৌলিক সত্য ঘটনা অবলম্বনে কাজ করছি। আমরা আমাদের নিজেদের একটা দেশের গল্প বলার চেষ্টা করছি, যে গল্পটা ঈদের সময় মানুষ তার ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। আমি কখনোই একটার অধিক চলচ্চিত্র নিয়ে কাজ করি না, কারণ আমি বিশ্বাস করি ফোকাস আসলে একদিকে রাখা উচিত। তো আমি ততদিন পর্যন্ত আমাদের ফিল্ম জঙ্গলির সাথে থাকবো, যেহেতু অলরেডি 1-1.5 বছর আমরা পার করে দিয়েছি। আমি চাই না যে টিমের হাত এই ক্রিটিক্যাল টাইমে ছেড়ে দিতে। আমি চাই যে আরও বেশি ইনভলভ হতে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।